যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়ের উৎসব চলছেই। রাস্তায় রিপাবলিকানরাও সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন। হার মানার লক্ষণ নেই ট্রাম্পের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তা ব্যক্তি পরিচয়ে জালিয়াতি, চাকরি প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত আশরাফ আলী। এবং ঠিকাদার প্রকৌশলীর সিন্ডিকেট বাগিয়ে নেয় গণপূর্তের কাজ। একের পর এক অভিযোগেও নেই ব্যবস্থা, শাস্তি হবেই বলছে দুদক। ভোরের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পরও যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত বাইডেন সমর্থকদের বিজয় উল্লাস। একই সঙ্গে ভোট চুরির অভিযোগে বিভিন্ন শহরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভও চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে ডেমোক্র্যাট সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয় ভাষণ দেওয়ার পরদিন ধর্মীয় আচার পালনে রোববার এভাবেই ডেলাওয়্যারের উইলমিংটনের একটি গির্জায় প্রবেশ করতে দেখা যায় জো বাইডেনকে। ডেমোক্র্যাট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন ৭৭ বছর বয়সী বাইডেন। একই সঙ্গে করোনা মোকাবিলায় সোমবার ১২ সদস্যের টাস্ক ফোর্স ঘোষণাও করবেন তিনি। এছাড়াও অর্থনীতি, জলবায়ু সহ নানা ইস্যুতে তার সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও দলটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। অন্যদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর নীরবতা ভেঙে একের পর এক টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের ভোটে। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন তোলেন ট্রাম্প। তবে নির্বাচনে হারার পর টানা দ্বিতীয় দিনের মতো রোববারও গলফ খেলে সময় কাটাতে দেখা গেছে তাকে। এদিকে রোববারও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিজয় উল্লাসে মেতেছেন বাইডেন সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। একই দিনে নির্বাচনে ভোট চুরির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ট্রাম্প সমর্থকরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। শেষ হলো ট্রাম্প অধ্যায়। ক্ষমতায় থাকাকালীন ইরান ও চীনকে সবচেয়ে বেশি চটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কেও বেশি করে ভাঙন ধরিয়েছেন। জো বাইডেনের জয়কে ইরান ও ফিলিস্তিনের মানুষ ইতিবাচক হিসেবে দেখলেও রাতারাতি সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা নেই চীনের। সতর্ক থাকাই সেরা পন্থা বলে মানছেন চীনারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গোটা বিশ্ব বাইডেন বন্দনায় ভাসলেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলো। ট্রাম্পের আমলে গেল ৪ বছর ধরে যে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ ছিল চরমে, সেই ইরানের জনগণ বাইডেনের প্রেসিডেন্ট হওয়াকে দেখছেন ইতিবাচক হিসেবে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার উপর ইরানি জনগণের প্রত্যাশা অনেক। সত্যি বলতে মানুষ খুবই খুশি। আমরা হয়তো আগামী ২ বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আলামত দেখতে পাবো। বাইডেন জয়ী হয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। বাকিটা নির্ভর করছে আমাদের সরকারের উপর। এই সুযোগটাকে তারা কিভাবে কাজে লাগায় সেটি এখন দেখার বিষয়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে অভিনন্দন জানালেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ফিলিস্তিন বিরোধী মার্কিন নীতি পরিহারের আহ্বান জানিয়েছে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের পক্ষপাত দুষ্টনীতির শিকার, যারা নিয়মিতভাবে ইসরায়েলি আগ্রাসন ও তাদের অবৈধ বসতি স্থাপনাকে বৈধতা দিয়ে গেছে। আমরা আশা করব বাইডেন এই ভুল মার্কিন নীতির ঐতিহাসিক পরিবর্তন ঘটাবেন। এদিকে রাতারাতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আলামত দেখছেন না চীনারা, বরং বাইডেন প্রশাসনের চীন নীতি পর্যবেক্ষণের পাশাপাশি সতর্ক থাকার উপরই গুরুত্ব দিচ্ছে দেশটি। দেখুন, ট্রাম্পের আমলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক মোটেও ভালো ছিল না। বাইডেনকে নিয়েও আমরা খুব বেশি আশাবাদী নই। তবে চীনের বেশিরভাগ মানুষই মনে করেন বাইডেন সরকারের আমলে আগ্রাসী না হয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে যুক্তরাষ্ট্র। অন্যয় কর্মকার, সময় সংবাদ।
মার্কিন নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে জানাতে এই মুহূর্তে ডেলাওয়ারে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সাকি। মিজানুর রহমান কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটি এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের পরে সব জায়গায় আলোচিত হচ্ছে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। একটি রেওয়াজ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং নির্বাচনে সেটি আছে যে পরাজিত প্রার্থী কিন্তু একেবারেই দেরি না করে তিনি অভিনন্দন জানান বিজয়ী প্রার্থীকে, এবং সেই ক্ষেত্রে তিনি পরাজয় স্বীকার করে নেন। যিনি পরাজিত ব্যক্তি আছেন তিনি পরাজয় স্বীকার করে নেন। তো সেই জায়গায় আমরা দেখেছি যে গত বছরেও একটু টানাপোড়েন ছিল। হিলারি ক্লিনটন তিনি হেরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং তিনি পরাজয় স্বীকার করার জন্য একটু সময় নিয়েছেন। ওই রাতেই ফলাফল স্পষ্টত ডোনাল্ড ট্রাম্পের দিকে গিয়েছিল, কিন্তু হিলারি ক্লিনটন কিন্তু পরের দিন সকালে কিন্তু তিনি পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু যেহেতু একটু দেরিতে, রাতের বেলায় যেহেতু দেরিতে তখন ফলাফল হয়েছে। এবারের ফলাফল নিয়ে অনেক বিলম্ব হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের নির্বাচন ইতিহাসে এরকম ফলাফল বিলম্ব আর কখনো হয়নি। কিন্তু আজকে দুদিন হতে চললো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু পরাজয় স্বীকার করছেন না, এবং উল্টো তিনি আজকে বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করছেন, এবং টুইট করার পরে কিন্তু তিনি সেখানে ভোট কারচুপির যে অভিযোগ সেটি আবারও করছেন। তিনি আবারও অবৈধ ভোটের কথা বলছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিন্তু এখনো নির্বাচন পরবর্তী একটি সমাবেশ চলছে দুই পক্ষের মধ্যেই। মনে হচ্ছে কোথাও কোথাও গেলে আপনার মনে হবে যে নির্বাচন মনে হয় শেষ হয়নি, নির্বাচন সামনেই রয়েছে। কারণ বাইডেনের যারা সমর্থক তারা অচিরেই ডোনাল্ড ট্রাম্পকে পদত্যাগ করতে বলছেন এবং পরাজয় মেনে নেওয়ার কথা বলছেন। অন্যদিকে যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, বর্তমান প্রেসিডেন্টের সমর্থক, তারা বিক্ষোভ করছেন। তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে এই নির্বাচন এটি অবৈধ নির্বাচন হয়েছে, এই নির্বাচন একটি কারচুপির নির্বাচন হয়েছে, এবং সেখানে প্রচুর সংখ্যক ভুয়া ভোট পড়েছে। এই কথাগুলো কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে, নির্বাচন ব্যবস্থায় কোনোদিনই আমরা শুনতে পারিনি। একেবারেই নতুন এই সব কথা আমরা এবার শুনছি, যে কারণে এখানকার যে নির্বাচনে হয়তো বাইডেন বিজয়ী হয়েছেন, বাইডেন হয়তো ক্ষমতা গ্রহণ করবেন, কিন্তু এই নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে যে স্পষ্টত দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, এইটি অনেক দিন কিন্তু এই যুক্তরাষ্ট্রবাসীকে টানতে হবে। এই যুক্তরাষ্ট্রের, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতির যে সৌন্দর্য আছে, যে ইতিহাস মর্যাদা রয়েছে, সেইটি কিন্তু ক্ষুণ্ণ হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো চলে যাবেন, চলে যেতে হয়তো হবেই তাকে, যদিও তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন আগামীকাল সোমবার সকালে। ইতিমধ্যে তার আইনজীবীদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং আইনজীবী রুডি জুলিয়ানি তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে তাদের কাছে স্পষ্টত ভোট কারচুপির অভিযোগ রয়েছে, ব্যালটে যে ভুয়া সিল মারা হয়েছে, এমনকি কোথাও কোথাও রিপাবলিকান কেউ আমাদেরকে বলছেন যে যদিও সেটির কোনো তথ্য প্রমাণ নেই, তবু তারা বলার চেষ্টা করেছেন যে ব্যালট পেপারেও কিন্তু ভুয়া। তো এইসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তার যে আইনজীবী এবং সমর্থকদের যে বক্তব্য, সেই বক্তব্যের সমর্থনে খুব একটা প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি, যে কারণে প্রায় সবকটি অঙ্গরাজ্যে যখন চ্যালেঞ্জ করা হলো ভোট গণনা, ডাকযোগে আগাম ভোটের যে গণনাটি চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই চ্যালেঞ্জটি কিন্তু আদালত কিন্তু নাকচ করে দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেই নাকচ করে দেওয়ার জন্যই ভোট গণনা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হয়েছে, এবং জো বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণা করার সম্ভব হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়ী করা হয়নি, বেসরকারিভাবেই তিনি বিজয়ী হয়েছেন, এবং গণমাধ্যমের যে নির্বাচন নিয়ে যে প্রজেকশন, সেই প্রজেকশনের মধ্যে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গতকালকে উইলমিংটনে যে ডেমোক্রেট পার্টির হেডকোয়ার্টার আছে, যেখানে জো বাইডেনের বাড়িও, সেখানে আমি কিন্তু এই মুহূর্তেই এখন উইলমিংটনে রয়েছি। আপনি জানেন যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সময় সংবাদের এই মার্কিন নির্বাচনের প্রধান কার্যালয় ছিল, এবং আমি এখন ফিরছি প্রায় 7 দিন পরে নির্বাচনী কাভারেজ করে ডেলাওয়ারের ডেমোক্রেটিক হেডকোয়ার্টার এবং রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস,
কাভার করে আমি নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ফিরছি। আমি যখন পরবর্তী সময়ে সময় সংবাদের দর্শকদেরকে নিউ ইয়র্কে বাংলাদেশিরা কেমন বোধ করছেন সেই খবর জানাবো। যদিও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশিরা যে এই নির্বাচনে যে ভূমিকা রেখেছেন, নির্বাচনে তাদের যে প্রতিক্রিয়া সেটি আমরা ব্যক্ত করেছে জানিয়েছি। এবারে নির্বাচনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানি যে গত 4 বছরে অভিবাসন বিরোধী একটি মনোভাব তিনি ছিল এবং তিনি কিন্তু অভিবাসন বিরোধী বিভিন্ন কার্যক্রম নিয়েছেন, বিভিন্ন কর্মসূচি নিয়েছেন এবং অভিবাসীরা যেন এই দেশে খুব সহজেই ঢুকতে না পারে এজন্য কিন্তু ইমিগ্রেশন প্রক্রিয়াটি তিনি কিন্তু কঠিন করে দেওয়ার মতো অনেক কর্মসূচি নিয়েছিলেন। তারপরেও কেন যেন অভিবাসী সমাজের অনেকেই কিন্তু আবার রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ভোট দিয়েছে। এর মধ্যে তুলনামূলকভাবে বিচারে যদি আমি বলি যে বাংলাদেশিরা অভিবাসীরা সবসময় ডেমোক্রেটিক পার্টিকেই সমর্থন করেন, কিন্তু এই বছর কি কারণে বাংলাদেশিরা এবং ভারতীয় অভিবাসী সহ বিভিন্ন অভিবাসী সমাজ কিন্তু তুলনামূলক বিচারে অনেকটা বেশি ভোট দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন। এই পরাজয় স্বীকার করা না করা নিয়ে এবং আদালতে যাওয়া না নিয়ে একটি আবারও টান এক উত্তেজনা এবং সংকট তৈরি হয়েছে। সেই সংকটের জায়গায় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মধ্যে কিন্তু দ্বিমত দেখা দিয়েছে। আমি আবারও বলছি কবির যে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মধ্যে এই পরাজয় স্বীকার করা আর না করা নিয়ে কিন্তু দ্বিমত দেখা দিয়েছে। ইতিমধ্যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তার যে মেয়ে উপদেষ্টা ইভানকা ট্রাম্পের স্বামী জেরেড কুশনার, তিনি নিজেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যে 2 ছেলে আছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প, তারা কিন্তু পরাজয় কোনোভাবে মেনে যেন না নেয় সেই জন্য তার পিতাকে পরামর্শ দিচ্ছে। তার ফলে কিন্তু একটি জিনিস দেখা দিয়েছে যে পরিবারের মধ্যে এই পরাজয় স্বীকার করা না করা নিয়ে একটি দ্বিমত, দুইটি পক্ষ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকাটি নিচ্ছেন সম্ভবত রিপাবলিকান পার্টির শীর্ষ নেতা। আপনি জানেন মিট রমনি, তিনি বারাক ওবামার সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন করে তার দ্বিতীয় মেয়াদে হেরেছিলেন। সেই মিট রমনি কিন্তু খুব প্রভাবশালী এবং জর্জ ডব্লিউ বুশ আছেন, তারপরে গ্রাহাম বেল আছেন সিনেটর, তারা কিন্তু বলছেন ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমে এসে প্রকাশ্যেই এই কথাগুলো বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে পরাজয় মেনে নিচ্ছেন না, এটি ঠিক হচ্ছে না। তিনি যে কথাগুলো নির্বাচন ব্যবস্থা নিয়ে, ভোট কারচুপি নিয়ে বলছেন, এই কথাগুলো আবারও যুক্তরাষ্ট্রের মর্যাদাকে অনেক হানি করবে, অনেক নিচে নামিয়ে নিয়ে আসবে। এটি যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হিসেবে এই কাজটি করা কখনোই তাকে ঠিক হবে না। তার অচিরেই তার পরাজয় স্বীকার করে নেওয়া উচিত। এবং এই কথাটি মিট রমনি বলেছেন, এনাফ ইজ এনাফ, মানে আর কিছু নয়, অনেক হয়েছে, আর নয়। এইভাবে তারা কিন্তু রিপাবলিকান শীর্ষ নেতারা কিন্তু গণমাধ্যমে কিন্তু সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্পের। এই সবকিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটি ভাগ, তারপরে রিপাবলিকান শীর্ষ নেতাদের কেউ চাপ দিচ্ছেন তাকে, সবকিছু মিলিয়ে একটি দ্বিধার মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরেও এখন পর্যন্ত তিনি পরাজয় স্বীকার করেননি এবং আগামীকালকে যে কর্মদিবস শুরু হচ্ছে, অর্থাৎ গতকালকে এবং আজকে যুক্তরাষ্ট্রের ছুটির দিন, আগামীকাল সোমবার সকাল হলেই তিনি আদালতে যাওয়ার যে কথা বলেছেন। এখন দেখা যাক যে তিনি কি এই ভোট কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যান কিনা এবং আদালত আসলেই সেটি কি আমলে নেন কিনা, এই দিকেই এখন আমরা তাকিয়ে আছি। এই ছিল আমার কাছে সর্বশেষ ডেমোক্রেটিক হেডকোয়ার্টার অর্থাৎ জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্ট, তার যে বাড়ি ডেলাওয়্যারের উইলমিংটন থেকে নির্বাচন পরবর্তী ফলাফল পরবর্তী সর্বশেষ সংবাদ। কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে সেখানকার নির্বাচনের পরবর্তী অবস্থা সম্পর্কে সবিস্তারে। 2016 সালে ক্ষমতা গ্রহণের পর একের পর এক আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন ডোনাল্ড ট্রাম্প। এতে বিভিন্ন দেশের সঙ্গে তৈরি হয় নতুন নতুন সংকট। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় বেশ কয়েকটি মিত্র দেশেরও। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন পুরনো
পররাষ্ট্রনীতিতে ফিরে যাওয়ার আভাস দিয়েছেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও ফিরতে পারে প্যারিস জলবায়ু চুক্তি, ইরানের পরমাণু চুক্তির মতো ঐতিহাসিক সমঝোতাগুলোতে। দীর্ঘদিনের সংকটের অবসান ঘটিয়ে 2015 সালে ইরানের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি করে তৎকালীন বারাক ওবামা প্রশাসন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর সেই চুক্তি থেকে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সৃষ্টি হয় নতুন সংকট। তবে এক বিশ্লেষণে বিবিসি জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন ইরান সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে প্রস্তুত। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি বিষয়ক বিশ্লেষক ড্যানিয়েল প্লেটকা বলেছেন, বাইডেনের নীতি হবে ইরান ঘেঁষা। মার্কিন অর্থনীতির জন্য প্যারিস জলবায়ু চুক্তি অত্যন্ত ক্ষতিকর এমন যুক্তি দেখিয়ে শুরু থেকেই এর বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। The Paris Climate Accord is simply the latest example of Washington entering into an agreement that disadvantages the United States to the exclusive benefit of other countries. কিন্তু সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি জলবায়ু পরিবর্তন রোধের দিকে অধিক গুরুত্ব দেবেন। এমনকি নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণেও বিষয়টি উল্লেখ করেছেন তিনি। The battle to achieve racial justice and root out systemic racism in this country. And the battle to save our planet by getting climate under control. এছাড়া ন্যাটো সহ বিশ্ব জোটগুলোতে ক্ষুণ্ণ হওয়া মার্কিন ভাবমূর্তি পুনরুদ্ধারে বাইডেন কাজ করবেন বলেও ধারণা করা হচ্ছে। কাজীর থেকে শুভ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নতুন নেতৃত্ব আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই নির্বাচনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। আরও কিছু কমন গ্রাউন্ডে আরও গভীরভাবে কাজ করার সুযোগ হবে। মাইগ্রেশন ইস্যুতে, ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে, রোহিঙ্গা সংকটটি 17 সালে এবং 16 সালে 2 বছরই বড় আকারে দেখা দিয়েছে, কিন্তু সমস্যাটা কিন্তু নতুন নয়। নির্বাচনে আমরা প্রত্যাশা করি মিয়ানমারে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। যেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ হন, আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। গোলাপি শাপলায় ছেয়ে গেছে গোপালগঞ্জের ছোট বড় অন্তত 25টি বিল। এই অপরূপ সৌন্দর্যের ঝলক দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে পেশাগত দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিতে হবে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সে বাহিনীটির এয়ার উইংয়ের নতুন 2টি হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা যাতে আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে বলেন শেখ হাসিনা। জানান, সীমান্ত সুরক্ষায় সব ব্যবস্থা নিচ্ছে সরকার। 225 বছরের পুরনো সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সময়ের সঙ্গে সঙ্গে দেশের সীমান্তে চ্যালেঞ্জিং হয়েছে নিরাপত্তার ইস্যুটি। আধুনিক সরঞ্জামের সমন্বয়ে দুর্গম অঞ্চলেও এখন সদর্পে নজরদারি করছে এই আধা সামরিক বাহিনীটি। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে দেশের সার্বভৌমত্বের ফার্স্ট লাইন প্রহরী হিসেবে সম্প্রতি বিজিবিতে যোগ হয়েছে 12টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এপিসি, 10টি রায়ট কন্ট্রোল ভেহিকল এবং 120টি এটিভি সহ অত্যাধুনিক পেট্রোলিং ভেহিকল। আধুনিকায়নের ধারাবাহিকতায় এই বাহিনীতে যুক্ত হল 2টি MI-71E মডেলের হেলিকপ্টার। এর মাধ্যমে বিজিবি পরিণত হল ত্রিমাত্রিক বাহিনী হিসেবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পিলখানায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিআর বিদ্রোহের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই বাহিনীর উন্নয়নে সার্বিক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে,
দেশের ক্ষতি করেছে। বিজিবিতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। প্রশিক্ষণের মাধ্যমে বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক বাহিনীও সেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে, সেটাই আমরা চাই। সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে, এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। অনুষ্ঠানে সরকার প্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায় বিজিবির চৌকস দল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে জাতির জনকের ছবিসহ এমন বৈঠকের আয়োজন সংসদের ইতিহাসে প্রথম। গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হয় অধিবেশন। শুরুতে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি সহ মৃত্যুবরণ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সহ কয়েকটি বিল ও আইনের খসড়া উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এবং মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনের জন্য 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা, ব্যবসা 3টি ইউনিটে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিলুপ্ত করা হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের চাপ কমানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। তবে এর বিরোধিতা করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সাদেক হালিম বলছেন, সিদ্ধান্ত অনেক তড়িঘড়ি করে নেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিছু বিষয়ে জটিলতা তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে মূলত অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন সহ সমাজবিজ্ঞান অনুষদের 16টি বিভাগের জন্য বাছাই করা হয় মানবিক, ব্যবসা ও বিজ্ঞান 3 বিভাগের শিক্ষার্থীকেই। একই সঙ্গে আরও 39টি বিষয়ে শিক্ষার্থীরা গ্রুপ পরিবর্তনের সুযোগ পান। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজ কমিটির বৈঠকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা। এক্ষেত্রে শিক্ষার্থীদের চাপ কমানোর বিষয়টিকে সামনে আনলেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি এড়িয়ে যান উপাচার্য। শিক্ষার্থীদের চাপ কমবে, ভর্তি পরীক্ষার সংখ্যা কমবে, প্রশ্ন ফাঁসের বিষয়টি এটা আমরা তো মূল উৎপাটন করেছি। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন বলছেন, এ নিয়ে বিকল্প রূপরেখা তৈরি না করেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজবিজ্ঞান অনুষদের 16টি বিভাগের ভর্তি নিয়েও শঙ্কার কথা জানান তিনি। আমরা তড়িঘড়ি করার চেষ্টা করা হয়েছিল, আমি করতে দেইনি। 16টি বিভাগ যে অনুষদে আছে, 300 শিক্ষক আছে, 6500 ছাত্র আছে, আর সেখানে তাহলে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। সেভাবে কোনো সুস্পষ্ট রূপরেখাই দেওয়া হয়নি। যদিও উপাচার্য বলছেন, বিকল্প রূপরেখার আলোচনা প্রক্রিয়াধীন। সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী বিজ্ঞানে যাবে, বিজ্ঞানের ছাত্র আর্টসে আসবে, সেগুলোর জন্য একটি নীতি, সেই বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে, সেটি আছে। এদিকে শুধু ঘ ইউনিটের দিকে চেয়ে থাকা ভর্তিচ্ছুরা মনে করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিষয়টি নিয়ে বিপাকে পড়বেন তারা। যারা কিনা সায়েন্সে থাকেন তখন কিন্তু তারা এই ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারেন, কিন্তু অনেকে রয়েছে যাদের কিনা সেই ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা অর্জন করে উঠতে পারেনি। তখন সেক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু সেই ঘ এবং চ এই 2টি ইউনিটের দিকেই ঝুঁকবেন। আমরা আসলে ব্যাপারটা নিয়ে একটু দ্বিধায় আছি যে আসলে ভর্তি প্রক্রিয়াটি কেমন হবে। ডিনস কমিটিতে বিষয়টি মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেলেও চূড়ান্ত অনুমোদনের জন্য যেতে হবে একাডেমিক কাউন্সিলে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, যুগ্ম সচিব, বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা। এক এক সময় এক এক পরিচয় দিতেন আশরাফ আলী খান। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়াও প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের অর্থ পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিতেন মানুষের টাকা। আশরাফ ও তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। যখন যে পরিচয় দিলে সুবিধা তখন সেই পরিচয় দিতেন আশরাফ আলী খান। কখনো দাবি করতেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, কখনো প্রধানমন্ত্রী ঘোষিত করোনা প্রণোদনা প্যাকেজ প্রোগ্রামের চেয়ারম্যান। চাকরি দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিতেন কমিশন। আমার নিজের চাচাতো বোন এবং বাইকনার জন্য
টাকা দিয়েছিলাম 6। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতন হাতিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করা দিনাজপুরের খানসামার আশরাফের ফেসবুকে আবার পরিচয় বিএনপি নেতা হিসাবে। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদের তাকে বিভিন্ন মামলা থেকে জামিন করিয়ে দেওয়ার কাজ করতেন। আমি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়েছি। পুলিশ বলছে সাধারণ মানুষের সরলতার সুযোগে ফাঁদে ফেলে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। টাকা হাতে পেলেই দুজন চলে যেত আত্মগোপনে। স্বল্প সুদে মানুষকে 15 লাখ 20 লাখ করে টাকা দেওয়া হচ্ছে। মানুষরা এই ঋণ নেয়ার জন্য বেকুলতা প্রকাশ করে। কিছু অর্ধশিক্ষিত মানুষ বা সরল মনা মানুষ এই সমস্ত মিষ্টি কথায় বিশ্বাস করে তাদেরকে অ্যাডভান্স 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে দেন, অথবা নিয়োগের জন্য চাকরি পাওয়ার জন্য ওই লক্ষাধিক করে টাকা পরিশোধ করে থাকেন। আশরাফের ভুয়া পরিচয় ধরতে পেরে গত বছর টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দেন। জামিনে বেরিয়ে আবারও প্রতারণা শুরু করেন আশরাফ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কিছু কর্মকর্তা আর ঠিকাদার সিন্ডিকেটের কারণে ভাবমূর্তি সংকটে গণপূর্ত অধিদপ্তর। নানা অনিয়ম আর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া জড়িত থাকার মতো অভিযোগ জমা হচ্ছে একের পর এক প্রকৌশলীর বিরুদ্ধে, কিন্তু রহস্যজনকভাবে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। যদিও প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে দুদক বলছে নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই শাস্তির আওতায় আসবে অভিযুক্তরা। রিপোর্ট জুবায়ের ফয়সালের। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক প্রভাব আর গণপূর্তের প্রকৌশলীদের যোগ সাজশে একের পর এক সরকারি উন্নয়ন প্রকল্প হাতিয়ে নেন আলোচিত ঠিকাদার জিকে শামীম। এরই ধারাবাহিকতায় বেরিয়ে আসতে থাকে তার ঘনিষ্ঠ সহযোগীদের নাম, যার প্রমাণ মেলে সময় সংবাদের হাতে আসা দুদকের 3টি চিঠিতে। জিকে শামীম সিন্ডিকেটের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন, নির্বাহী প্রকৌশলী শওকতুল্লাহ আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী AKM সোহরাওয়ার্দীকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু প্রায় 7 মাস পার হলেও আলোর মুখ দেখেনি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য। সিলেক্টেড ঠিকাদারকে সে কাজ দেয় এবং কি সেই কাজের দরুন সে একটা নির্দিষ্ট হারে সেখান থেকে কমিশন নিয়ে থাকেন। গণপূর্ত অধিদপ্তরের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে দুদক বলছে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো অনুসন্ধানে আছে এবং সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, দুর্নীতি দমন কমিশন সেভাবে কাজ করছে। কখনো বলতে পারবেন না দুদক প্রভাবিত হচ্ছে, এটা প্রশ্নই আসে না। দুদকের কাজ হলো অনুসন্ধান করে মামলা করা, মামলা করার পর তদন্ত করে চার্জশিট দিয়ে আদালতে পাঠিয়ে দিয়ে আদালত বিচার করবে কে দোষী না নির্দোষ। বিশ্লেষকরা মনে করছেন নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় পার পেয়ে যাচ্ছে দোষীরা। দুর্নীতির জন্য শাস্তিপ্রাপ্ত হন, কিন্তু তা সত্ত্বেও সেটি সত্যিকারের অর্থে সুফল পাওয়া যায় না, কারণ তারাই পরবর্তীতে আবার উচ্চ পদে আসীন হন। জনগণের অর্থের অপচয় হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, কাজে সেটাকে বন্ধ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে তৎপর হতে হবে। জিকে শামীম গ্রেফতারের পর তার ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় 7 সদস্যের অনুসন্ধান দল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 28 বছরেও শেষ হয়নি মামলার বিচার। 80 বছর বয়সী বাদী আকবর আলীকে ঘুরতে হচ্ছে আদালতের দ্বারে দ্বারে। 2 যুগের বেশি সময় ধরে মামলা চালাতে গিয়ে নিঃস্ব ভুক্তভোগী পরিবারটি। আইন সংশ্লিষ্টরা বলছেন বিচার প্রক্রিয়ায় এমন দীর্ঘসূত্রতা কমাতে বিচারক ও আইনজীবী উভয় পক্ষকে হতে হবে সচেতন। রিপোর্ট মার্জিয়া মুমুর। পটুয়াখালীর দুমকি গ্রামের আলী আকবর হাওলাদার নিজের 39% জমি প্রতিবেশী দখলে নিলে ন্যায় বিচারের জন্য 1992 সালে মামলা করেন পটুয়াখালীর যুগ্ম জজ আদালতে। কিন্তু কে জানতো রায় পেতে কেটে যাবে 28টি বছর। অবশেষে নিম্ন আদালত রায়ে জমির মালিকানা বুঝিয়ে দিলেও প্রতিপক্ষ আপিল করে হাইকোর্টে। তাই আবারও আদালতের দরজায় আকবর আলী। 80 বছরের এই বৃদ্ধের জানা নেই জমিটুকু পেতে আর কত সময় লাগবে। আমি চাই কাগজ আমার হারা ঘুষ দিয়ে বুঝলেন, ঘুষ দিয়ে তাই নিয়ে আমি হাইকোর্ট করছে। 28 বছর ধরে মামলা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব পরিবারটি। তখন বয়স আমার 8 থেকে 10 বছর,
আর এখন আমার বয়স 36, এই কোর্ট থেকে আর এক কোর্ট, আর এক কোর্ট থেকে আর এক কোর্ট, এরকম ঘুরতে 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 আজকে এই 25-26 বছর ধরে। মামলার এমন দীর্ঘসূত্রিতায় বিচারপ্রার্থী মানুষ ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। এই ক্ষেত্রে দায় শুধু কোর্টেরই না, আমি মনে করি হয়তো আইনজীবীদেরও কিছু দায় আছে। যে পক্ষ পজিশনে থাকে সে দেওয়ানি কার্যবিধির সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের দরখাস্ত দাখিল করে। সেই ক্ষেত্রে দেখা উচিত যে অন্তর্বর্তীকালীন আদেশ গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। বিচারের জন্য 2 যুগের বেশি অপেক্ষার পরও আকবর আলী ও তার পরিবারের আশা উচ্চ আদালতের রায়ে ফেরত পাবেন জমি, অবসান হবে তার প্রতীক্ষার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে আরও থাকছে। 1 মাস আগের উত্তাল তিস্তা এখন পানি শূন্য। শীতের ফসল আর বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের চাষিরা। অপরাধ করলে সাজা হবে, এটাই নিয়ম। তবে এবার ঘটল ভিন্ন ঘটনা। মাদক মামলায় 5 বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য পরিবারের জিম্মায় দিল হাইকোর্ট। শর্ত, বৃদ্ধ মায়ের সেবা আর 2 সন্তানকে পড়াশোনা করাবেন এই আসামি। না মানলে আবারও যেতে হবে কারাগারে। 411 পিস ইয়াবা পাওয়ার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে 5 বছরের কারাদণ্ডের আদেশ পান কেরানীগঞ্জের বাসিন্দা মতি মাতবর। 20 মাস জেলও খাটেন এই আসামি। এরই মাঝে নিজেকে নির্দোষ দাবি করে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার উচ্চ আদালত সাজা বহাল রাখেন। তবে দেন এক ব্যতিক্রমী রায়। রায়ে আসামিকে জেলে ফেরত পাঠানোর বদলে তাকে নিজ পরিবারের কাছে থেকে সংশোধনের সুযোগ দেন হাইকোর্ট। শর্ত দেয়া হয় 75 বছর বয়সী বৃদ্ধ মাকে সেবা আর 2 সন্তানকে লেখাপড়া করানোর। উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আইনজীবীরা জানালেন, হাইকোর্টে মাদক মামলার আসামিকে প্রবিশনের সুযোগ দেওয়ার ঘটনা এটি প্রথম। তিনি বাসায় থেকে তার 2টি সন্তানের পড়াশোনা কন্টিনিউ করবেন। 75 বছর বয়সের মা আছে, এই মায়ের সেবা শুশ্রূষা করবেন। পরিবারের সঙ্গে থেকে তিনি যেন জীবনযাপন করতে পারেন, কারেকশন হতে পারেন, সংশোধিত হতে পারেন। বাংলাদেশের উচ্চ আদালতের ইতিহাসে বিশেষ আইনে এটিই প্রথম প্রবেশন আদেশ। আদালতের এমন মানবিক রায় পেয়ে খুশি আসামি মতি মাতবর ও তার পরিবার। আমার বাবু তো তখন আরো ছোট ছিল, এই বাবুকে আমি কুলে নিয়ে এমনি সেমনি খুব দৌড়াইতাম। আমি এখন আল্লাহর কাছে কি বলবো, আমার মানে কোনো ভাষা নেই। আমার ফ্যামিলির সবার দেখশন করতে হবে, মাকে দেখশন করতে হবে, 2টা ছেলে মেয়েকে লেখাপড়ার একটাই দিছে। তবে শর্ত পালনে ব্যর্থ হলে আসামিকে কারাগারে ফেরত যেতে হবে বলেও রায় বলেন হাইকোর্ট। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একটি কেবল অপারেটর সংস্থার বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগ তুলেছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ। গতকাল বিকেলে কোয়াবের ঐক্য পরিষদ ব্যানারে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ জানান সংগঠনের নেতারা। কেবল অপারেটরদের সমস্যা সমাধানে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তারা। ব্যবসায়ীদের সাথে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, তারপরে রয়েছে আপনার বিভিন্ন জায়গাতে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক নিয়ে আমাদের বিভিন্ন অপারেটরের মাঝখানে নতুন করে নেটওয়ার্ক তৈরি করা। গত 4 তারিখ থেকে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জাদুভিশন কর্তৃক পরিবেশিত যে 7টি চ্যানেল আছে তাদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। উনার ইচ্ছা সারা বাংলাদেশ ব্যাপী উনি বিজনেস করবেন। শুধু তাই নয়, আপনারা আজকে বলেছেন প্রেস ক্লাবে আরেকজন ভাইয়েরা করেছেন, আইপিটিভির কথা বলেছেন, ডিটিএইচ এর কথা বলেছেন। আইপিটিভি ডিটিএস এটা আমাদের প্ল্যাটফর্ম না, তবু আপনাদেরকে বলি আইপিটিভি ক্ষতি করে যদি থাকে সেই ডিস্ট্রিবিউটর জাদুভিশন লিমিটেডই আইপিটিভিটা করেছেন এবং আইপিটিভি ব্যবসা শুরু করেছেন। কেবল অপারেটরদের মধ্যে দ্বিধা বিভক্তি করছেন। যখন এই কেবল অপারেটররা উনার সিগন্যাল নিতে অস্বীকার করছেন, অনীহা প্রকাশ করছেন, সেই জায়গায় মাসেলম্যানকে দিয়ে উনি বিজনেসটা করার চেষ্টা করছেন। এদিকে প্রেস ক্লাবে কোয়াব সমন্বয় কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, কিছু চ্যানেল বর্জনের নামে বাংলাদেশের কেবল ব্যবসাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বলেন, এই ষড়যন্ত্র চলতে থাকলে কেবল অপারেটররা তাদের গ্রাহক হারাবে। সম্প্রতি একটি পে চ্যানেল ডিস্ট্রিবিউটর মদতপুষ্ট কিছু কেবল অপারেটরের একটি সিন্ডিকেট ওয়ান অ্যালায়েন্স নামে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য স্টার গ্রুপের চ্যানেল বয়কট করার ঘোষণা দেয়, যার সাথে সারা দেশের সংখ্যাগরিষ্ঠ কেবল অপারেটররা কোনোভাবেই সম্পৃক্ত নয়। স্টার গ্রুপের চ্যানেল বয়কটের যে ঘোষণা কোয়াব থেকে
বা কোঅপকে যে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে, যা অপপ্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো পে চ্যানেল ডিস্ট্রিবিউটরের পক্ষপাতিত্ব কখনোই সমর্থন করি না। পক্ষ বিপক্ষ হয়ে পে চ্যানেলগুলো চালানো হয়েছিল এবং দীর্ঘ 13 মাস পর্যন্ত এই ক্রাইসিস চলেছে, মাঝখান দিয়ে কিন্তু গ্রাহকরা ভুগেছে। আমাদের মনে হচ্ছে যে সেই ধরনের হয়তো কোনো সিচুয়েশন সামনের দিকে যেতে পারে। তো এই যে বয়কটের জন্য আসলে সাফারার কারা হবে? গ্রাহকরা হবে। এই চ্যানেল যদি না থাকে তাহলে গ্রাহকরা কিন্তু ডিটিএইচ প্ল্যাটফর্ম আছে, আইপিটিভি প্ল্যাটফর্ম আছে, সেদিকে কিন্তু চলে যাবে। ভোরের সময়ে আরও থাকছে, নতুন ধান উঠতেই নওগাঁর হাটগুলোয় পড়ে গেছে দাম, প্রতি মনে কমেছে 150 টাকা, ব্যবসায়ীদের কারসাজির অভিযোগ। উত্তাল তিস্তা 1 মাসের ব্যবধানে দ্রুতই এবার পানি শূন্য হয়েছে, মরুভূমির রূপ নিয়েছে এটি। অন্যান্যবার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিছু পানি থাকতো নদীতে, এবার নভেম্বরেই সেই পরিস্থিতি। ফলে শীতকালীন ফসল আর আসন্ন বড় মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে উত্তরের কৃষক। রিপোর্ট রতন সরকারের, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শীতকালীন ফসল আবাদ করতে নদীতে বসানো হচ্ছে শ্যালো মেশিন। কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম আর আলু চাষে বাড়তি শ্রম ও অর্থ ব্যয়ে ঘাড়ে চেপেছে তিস্তাপাড়ের কৃষকদের। শ্যালো মেশিনের সেচ দেওয়ার সঙ্গতি নেই যাদের, দূর দূরান্ত থেকে ভাড়ে বয়ে এনে পানি দিতে হচ্ছে ফসলের গোড়ায়। 4-5 দফার বন্যা এবার পলি ফেলে গেছে তিস্তা নদীর দুই পারে। মাইলের পর মাইল জমির ওপর জমে থাকা বালুতেই ফসল ফলাতে হবে এবার। তাই সারের বাড়তি চাহিদা, এমনকি মাটি নিয়েও ভাবতে হচ্ছে তাদের। এখন পানি নেই, এখন আবাদ করা যাচ্ছে না, এখন ভারে ভারে পানি আনি ওই আবাদ করা আসল। আষাঢ়, শান, ভাদ্র মাস, আশ্বিন মাসে আমার পানিতে মানে এমন অবস্থা, আমরা ঘর থেকে বেড়াইতে পারি না, রাস্তাঘাট বিলীন সব হয়ে গেছে। যে মাটি পচে সবগুলো বালু হয়েছে, কোনো বালুর মধ্যে কি আবাদটা হবে? যতক্ষণ পর্যন্ত এই বালু চরে পাইপ বোর্ডিং করে না বা মেশিন বসানো নাই, ততক্ষণ পর্যন্ত আবাদ হবে না। আমন উঠলেই সেচ নির্ভর বড় মৌসুমের ধানের আবাদ শুরু হবে এই অঞ্চলে। কিন্তু আগে ভাগে নদী শুকিয়ে যাওয়ায় কিছুটা সংশয় প্রকাশ করছেন নদী ও কৃষক আন্দোলনের নেতা। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতাকে ঠিক রাখতে হয়, তাহলে একদিকে আমাদের তিস্তা চুক্তি যেমন খুবই জরুরি, পাশাপাশি এই কৃষকদের পাশে সরকারকে প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি কর্তব্য বলে আমি মনে করছি। তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। ডিসেম্বর নাগাদ তিস্তা ব্যারেজের গেট বন্ধ করে সেচ ক্যানেলে পানি নেয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। রোটেশন পদ্ধতিতে যে পানিটা দেয় তাতে আমরা 54,000 হেক্টর জমিতে গত বছর দিচ্ছি, এবার টার্গেট 60,000 হেক্টর। আশা করতেছি আমরা অ্যাচিভ করতে পারবো। করোনাকালের মহাসংকটে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করছে এই অঞ্চলের কৃষি। খরা মৌসুমে সেচ ব্যবস্থাপনার এই সংকট ভাবনায় ফেলেছে কৃষকদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। কলা শুধু পুষ্টির বিবেচনাতেই নয়, সহজলভ্য কম দামের কারণে বরাবরই মানুষের কাছে জনপ্রিয়। এর উৎপাদন ও বিপণনে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাজশাহী এলাকা। বছর জুড়ে উৎপাদন হচ্ছে কলা, আর এর চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা। আব্দুস সালামের ক্যামেরায় রিপোর্ট রাকিবুল হাসানের। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকা। সপ্তাহে শনি মঙ্গলবার দুদিন কলার যোগানে পাল্টে যায় এই হাটের দৃশ্যপট। জেলার দুর্গাপুর, চারঘাট, পবা সহ বিভিন্ন স্থান থেকে কলা চাষি ও ব্যবসায়ীরা বাছাই করা কলা এনে জমা করেন এখানে। শীত গ্রীষ্ম সবসময়ই চলে জমজমাট বেচাকেনা। মানভেদে এক কাঁদি কলা বিক্রি হয় 150 থেকে 800 টাকা পর্যন্ত। সবজি কলা, তারপরে আপনার চাপা কলা, সাগর কলা, জিন কলা, আমাদের এখানে বেচা কেনা বেশি হয়। কলা 700, 800, 500, 1000 টাকা কেন বিক্রি হয়। প্রতি হাটে মেলে চাপা, অনুপম, আনাজি, সাগর, সবরি, কাঁঠালি সহ উন্নত বাহারি জাত ও মানের 20 থেকে 25,000 কাদি কলা। সুলভে পাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলা কিনতে আসেন ব্যবসায়ীরা। আগে দাম কম বেশি, এখন দাম কম। চাপাই থেকে আসে, ঢাকা থেকে আসে, চিটাগাং থেকে আসে। তবে হাট ইজারাদারদের দাবি, রাজশাহী ঢাকা মহাসড়ক ঘেঁষে বসা এই হাটের স্থানটি নিচু হওয়ায় দুর্ভোগে পড়তে হয় ব্যবসায়ীদের। এখানে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা হয়, জায়গাটা চাড়া হয়, প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন করছি যে জায়গাটা একটু চাড়ার ব্যবস্থা করুন। প্রতি হাটে 50 থেকে 60 লাখ টাকার কলা বিক্রি হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজশাহীর উপজেলার হাটগুলো থেকে অন্তত 350 কোটি টাকার কলার বেচাকেনা হবে।
রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে উঠতে শুরু করেছে শীতকালীন নানা সবজি। ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্ডু। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। রিঙ্কু। ধন্যবাদ কবির। আসলে কাকডাকা ভোর থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা উৎপাদিত যে সকল সবজি রয়েছে সেগুলো কিন্তু কৃষক এই সিরাজগঞ্জের পৌর পাইকারি আড়তে নিয়ে আসে এবং ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখরিত হয়ে ওঠে এই জেলার সবচেয়ে বড় পাইকারি যে সবজির বাজার, সেটি হচ্ছে যে এই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির বাজার। আমরা দেখেছি এখানে শীত বাড়ার সাথে সাথে কিন্তু এই সপ্তাহে শীতকালীন যেগুলো সবজি সেগুলো কিন্তু আসলে আমদানি বাড়তে শুরু করেছে। পটল, তারপরে সিম, ফুলকপি, বাঁধাকপি সহ বেশ কিছু শীতকালীন সবজি আমরা দেখেছি যে এখানে কিন্তু আসলে উঠতে শুরু করেছে এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট ছোট খুচরা যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে প্রতিদিনই এখান থেকে সবজি তারা ক্রয় করে আসলে তারা বিক্রি করে থাকে এবং এইখানে কিন্তু সব ধরনের সবজি আমরা দেখছি সকাল থেকেই বিক্রি হচ্ছে। আমরা একজন বিক্রেতার সাথে যদি কথা বলি যে আপনি একটু বলবেন যে এইখানে যে সকল আসলে সবজি রয়েছে আপনাদের আসলে আজকের দামটা কেমন? দামটা বেশি। কি সবজি কি দাম? কপি 80 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, কাঁচামরিচ 130 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, উস্তা হলো 50 টাকা কেজি, আর হলো পেঁয়াজ হলো 70 টাকা কেজি, আলু হচ্ছে 45-42 টাকা কেজি, আর পিঁপা হলো 25 টাকা কেজি। ধন্যবাদ। আসলে কবির আপনি শুনছিলেন যে একজন ব্যবসায়ী বলছিলেন যে শীতকালীন যেগুলো সবজি সেগুলো উঠতে শুরু করলেও দাম কিন্তু এখনো আসলে ক্রেতাদের নাগালে আসেনি, দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। আমি যদি আপনাকে একটু দাম জানাতে যাই যে কাঁচামরিচ গত সপ্তাহে যেটি ছিল আসলে কাঁচামরিচের ঝাঁজ অনেকটা বেশি ছিল, কিন্তু এই সপ্তাহে কিন্তু আসলে কাঁচামরিচ কমেছে, 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি শীতকালীন যেগুলো সবজি রয়েছে ফুলকপি 80 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে, মূলা বিক্রি হচ্ছে 50 টাকা, সিম বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, পাতাকপি বিক্রি হচ্ছে 50 টাকা। এগুলো কিন্তু আসলে পাইকারি দরে এবং এইখানে রাস্তার দুধারে থরে থরে সাজানো রয়েছে এই সকল সবজির শাকসবজির বাজার এবং এইখানে কিন্তু আসলে সব ধরনের সবজি পাওয়া যায়। সবজির পাশাপাশি লাল শাক, কচু শাক, লাউ শাক এগুলো কিন্তু আসলে আমরা দেখেছি যে এখানে বিক্রি হচ্ছে। তো একটি কথা বলি যে এখানে শীতকালীন সবজির আমদানি বাড়লেও কিন্তু আসলে দাম কমেনি, দাম কিন্তু অনেকটাই আসলে এখনো বেশি রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি আরেকজন ব্যবসায়ী, আমি যদি তার সাথে একটু কথা বলি যে আজকে আসলে সবজির দাম কেমন, কোনটার দাম কেমন একটু বলবেন? শসা 60, অন্যগুলোর খবর তো কয়ে হারলাম না। আপনি শুনছিলেন যে এই যে এখানে শসা রয়েছে, একজন বিক্রেতা নিয়ে এসেছে এই ছবিগুলো, এই শসা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো একটি বিষয় আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এইখানে যে সকল সবজি বিক্রি হয় সেগুলো কিন্তু আসলে পাইকারি দরে বিক্রি হয় এবং এখানে ব্যবসায়ীরা পাল্লা হিসাবে বিক্রি করে, অর্থাৎ এক পাল্লা সমান 5 কেজি এবং এই সর্বনিম্ন 5 কেজি আসলে কিনতে হবে, তাছাড়া কিন্তু এখানে তারা বিক্রি করবে না। এইখানে আসলে পাইকারি বিক্রি হয় এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা এইখানে সবজি কিনে নিয়ে যায় এবং তারা খুচরো দামে বিক্রি করে থাকে। তো একটি কথা বলি যে এখানে সবজির আমরা বেশ সরবরাহ ভালো দেখছি, পাশাপাশি শীতকালীন সবজি রয়েছে। তো একটি বিষয় যে এখনো কিন্তু দাম কমেনি, শীতকালীন সবজি উঠলে কিন্তু এগুলো দাম অনেকটাই বেশি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তো এক কথা এখানে মোট 100টি দোকান রয়েছে, প্রতিদিন প্রায় 30 থেকে 40 লাখ টাকা সবজি কেনা বেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমি একজন দেখতেছি একজন বেগুন বিক্রি করছে একজন ব্যবসায়ী, আমি যদি তার সাথে একটু কথা বলি, ভাই আপনি একটু বলবেন যে আজকে আপনাদের কোনটার দাম কেমন বিক্রি করছেন? বেগুন হলো আপনার 60 টাকা কেজি, ফুলকপি হলো ফুলকপি 80 টাকা কেজি, পাতাকপি 55 টাকা কেজি। এই তো আমরা এই তিনটে। ধন্যবাদ কবির। আপনি শুনছিলেন আরেকজন ব্যবসায়ী যেটি বলছিলেন যে এখানে বেগুন, বাঁধাকপি, ফুলকপি
বেশ কিছু আমরা সবজি দেখছি যে শীতকালীন যেগুলো সবজি রয়েছে সেগুলো আসলে বিক্রি হচ্ছে, তো দাম অনেকটাই বেশি। এইখানে 100টি দোকান রয়েছে, রাস্তার দুধারে থরে থরে বিভিন্ন ব্যবসায়ীরা এগুলো আসলে বিক্রি করছে। আমি একটু জানিয়ে রেখে যে সিরাজগঞ্জের বিশেষ করে 3টি উপজেলা, 9টি উপজেলার মধ্যে 3টি উপজেলা অর্থাৎ কামারখন্দ, তারাস এবং কাজীপুর, এই 3টি উপজেলায় সবজি আসলে উৎপাদন বেশি হয়ে থাকে এবং এখানে ব্যবসায়ীরা কৃষকেরা যারা রয়েছে তারা এখানে নিয়ে আসে এবং এখান থেকেই তারা বিক্রি করে থাকে এবং এখানে 100টি দোকান রয়েছে, তারা এখানে এগুলো বিক্রি করে। আরেকটি বিষয় যেটি যে এখানে সড়ক যোগাযোগের একটি সমস্যা রয়েছে, ব্যবসায়ীরা বলছে যে আরদের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু অনেকটাই আসলে খারাপ অবস্থা, সেই কারণে তাদের একটু সমস্যা হচ্ছে বলে যাচ্ছে। তো এক কথা বলা যায় যে ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাট ডাকে মুখরিত এই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত এবং শীতকালীন সবজি উঠলে কিন্তু আসলে দাম বেশি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তো এই ছিল সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় পাইকারি যে সবজির আড়ত, সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজির আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। কবির। রিঙ্কু কুণ্ডু জানাচ্ছিলেন সবজি বাজারের খবর সিরাজগঞ্জ থেকে। নতুন ধান ওঠার শুরুতেই নওগাঁর হাটগুলোতে মন প্রতি কমেছে 150 টাকা। হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষকেরা। ব্যবসায়ী নেতাদের দাবি সরকারি দরের সাথে সঙ্গতি রেখে ধান কেনায় দাম কমেছে, আর দর কমিয়ে ব্যবসায়ীদের মুনাফা হাতানো কৌশল বলছেন কৃষক নেতারা। নওগাঁ থেকে রিপোর্ট MR রকির। সোনালী পাকা ধান গৃহস্থের ঘরে তুলে দিতে কাস্তে চালিয়ে বরেন্দ্রর ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের বেড়েছে ব্যস্ততা। সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি দেনা পাওনা সুদে কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে নিচ্ছেন চাষিরা। কিন্তু 10 দিন আগের চেয়ে হাটে মন প্রতি 150 টাকা পর্যন্ত কমে গেছে ধানের দর। হঠাৎ ধানের দরপতন ভাবিয়ে তুলছে কৃষককে। 1210-20 ছিল, এখন বাজার কি করে কমে গেল? কৃষকের তো লাভ হবে না, যে ওষুধের দাম, যে সারের দাম। ধান যেটা আমরা দাম পাবো সেই দাম পাচ্ছি না। 26 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে ধান আর 37 টাকা কেজিতে চাল কিনবে মিলারদের কাছ থেকে সরকার। গত 28 অক্টোবর এ ঘোষণার পর থেকেই 1250 টাকা মন দরের ধান 1050 টাকায় নেমে এসেছে। হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কৌশল বলে মনে করছেন কৃষক নেতা। প্রান্তিক চাষি যাদের ঘাড়ের উপরে আসছে ঋণ, বাধ্য হয়ে তারা এই ধানটা বাজারে তুলবে, আর এই সুযোগটাই নিচ্ছে আমাদের ব্যবসায়ীরা। কাটারি জাতের ধান 1200 টাকা থেকে কমে 1100, নাজির শাল 1150 থেকে কমে 1100, নতুন পারিজা 1080 থেকে 1030, 28 1100 টাকা থেকে 1000, মামুন স্বর্ণা 1100 থেকে 1020, গোল্ডেন আতপ 1150 থেকে কমে 1020 টাকা মন। ব্যবসায়ী নেতার দাবি সরকারি দরের সাথে সঙ্গতি রেখে ধান কেনায় দাম কমেছে। কৃষক ভাইরা যে অভিযোগ করছে তাদের আরও দাম পাওয়ার দরকার। এই দাম পেতে গেলে সরকারকে সংগ্রহ মূল্য পূর্ণ নির্ধারণ করা প্রয়োজন। 26 টাকা কেজিতে 12,178 মেট্রিক টন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 1,90,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও পরপর 3 দফা বন্যা আর শেষ সময় নিম্নচাপের কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে MR রকি, সময় সংবাদ। জয়পুরহাটের ঐতিহাসিক পাথরঘাটা মাজার ও মসজিদ চত্বরের শতবর্ষী দুটি গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। মাজার উন্নয়নেই মরা গাছ বিক্রি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের, আর অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা হজরত নাসির উদ্দিন শাহ রহমতুল্লাহর মাজার শরীফ ও জামে মসজিদ চত্বরে রয়েছে 11টি শতবর্ষী কড়ই গাছ। ছায়া ঘেরা মাঝার চত্বরে গাছের নিচে বিশ্রাম নেন স্থানীয়রা। তবে হঠাৎ করেই বেশ কয়েকটি গাছ বিক্রি করে দেয় মাজার কর্তৃপক্ষ। ছায়া পাত, অনেকে আরামায়েশ করতো, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য এখন খারাপ লাগতেছে। 2 লক্ষের উপর মূল্য হবে সেই গাছ, 80,000 টাকা আমরা তো কখনো কল্পনা আমাদের বাইরে। মৃত গাছগুলো নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে বলে দাবি মাজার ব্যবস্থাপনা কমিটির। মাজারের উন্নয়নের জন্য ঘিরা বেড়া জমি কিনানো, এর জন্য আমরা এই গাছগুলি বিক্রি দিচ্ছি 80,000 টাকা। অনেক চেষ্টা করে খরিদ্দারি পাওয়া যায় না, কেউ দামও বলে না মরা গাছের। সেই কারণে আলোচনার মাধ্যমে ক্রেতা ঠিক করে এটা বিক্রি করা হয়। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি আমরা লিখিত অভিযোগ পাই যেখানে অনিয়ম বা কোনো ব্যত্যয় ঘটনা ঘটেছে, তাহলে আমরা খতিয়ে দেখে আইনগতভাবে ব্যবস্থা নেব। হজরত নাসির উদ্দিন শাহ রহমতুল্লাহর মাজার শরীফ ও জামে মসজিদের 4 একর জমিতে এখন শতবর্ষী 60টি গাছ রয়েছে।
সময় সংবাদ, জয়পুরহাট। নদী বিলের পানি কমতে থাকায় বগুড়া শহরের চাষি বাজারে বেড়েছে দেশি প্রজাতির মাছের সরবরাহ। এতে কমেছে সব ধরনের মাছের দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাব। মাজেদ। হ্যাঁ কবির, আপনি জানেন যে বগুড়ার যে মাছের বাজার, সকাল থেকে কিন্তু এখানে মাছের বাজারটা খুব জমে উঠেছে। আজকে যে মাছের বাজার, এই মাছ যে স্থানগুলোতে আছে বগুড়ার বিভিন্ন স্থান থেকে কিন্তু এই মাছগুলো এসে থাকে। বিশেষ করে চলন বিল, যমুনা নদী এবং এই খাল বিল যেগুলো আছে বগুড়ার আশপাশগুলোতে, সেখান থেকে কিন্তু এই মাছগুলো আসতে শুরু করে খুব ভোর থেকেই। এবং এই ভোর থেকে আসার পরে এই মাছের বাজারটা জমজমাট ভাবে শুরু হয় সকাল 6টা থেকে, এবং এই মাছগুলো এখানে বিক্রি হয়। আর এই মাছগুলো যে বিক্রি হয়, সে মাছগুলো বিক্রির একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, মানে একটা সেভাবে মাছগুলো বিক্রি হয়ে থাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটা যে পাইকারগুলো, সে পাইকারগুলো এখানে মাছ কিনতে আসে। যে মাছের যে আড়তগুলো রয়েছে, এই আড়তগুলোতে মাছের ডাক হয়, এবং এই ডাক কে কত বেশি ডাকতে পারে আর কি, নিলামের মতন করে মাছগুলো বিক্রি হয়। এবং এই মাছগুলো যে বেশি দামে যে কিনতে পারে, সেই কিন্তু এই মাছগুলো পেয়ে থাকে। বিভিন্নভাবে এই মাছগুলো বিক্রি হয়ে থাকে। আর এখানে যে ক্রেতারা যেখানে দূর দূরান্ত থেকে আসে, তারা এই মাছগুলো কিনে। আজকে যে মাছের দরটা, এই মাছের দর কিন্তু বগুড়ার অনেক কম এখানে মাছের দর। অর্থাৎ এখানে যে মাছগুলো বিক্রি হচ্ছে, সে মাছগুলো প্রায় 100, 150, 200, 300 টাকা কেজি দরে মাছগুলো বিক্রি হচ্ছে। এবং এখানে দেশি মাছগুলো যে রয়েছে, সেই দেশি মাছগুলোর এখানে বেশি আমদানি হয়ে থাকে। আমি এখন যদি একটি পাইকারি ক্রেতার সাথে এখানে কথা বলতে চাই যে ভাই, আজকে মাছের দামটি কেমন, আজকে মাছের দামটি কেমন এবং কী করে মাছ বিক্রি হচ্ছে? আজকে মাছের দাম খুবই কম। মাছের দাম কারণ হচ্ছে যে আপনার তরিতরকারি জিনিসের দাম বেশি, যার কারণে মাছের দিকে মানুষ চাহিদা নাই, খাওয়ার নাই, খুবই ঝামেলার মুখে আছে। কিন্তু এবারকার গতবারকার বছর এবার মাছের দাম খুবই কম। এই সবচেয়ে দেশি মাছগুলো একদমই মনে করেন যে মানুষ লিতেইছে না, এত পরিস্থিতি খারাপ। এখন এইভাবে চলাফেরা আমরা করছি, পাইকারেরও আমরা খুব কষ্টের মধ্যে আছি। মানে মাছ টাছ লিচ্ছে না, খরিদ্দারেরা করোনার ভয়তে আসে না। এইভাবে আমরা খালি দিন পথ আল্লাহ এখন চালাচ্ছে আমাদের। এখানে একজন যে পাইকারি ক্রেতা যেটা বলছেন যে আজকে যে বাজার, সে বাজারে মাছের দামটা কিন্তু খুবই কম। আমি এখানে কয়েকটা আড়তের সঙ্গে কথা বললাম এবং দেখলাম যেটি সেটা হলো আজকে পুঁটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, এবং কই যেটা দেশি কই, সে দেশি কই মাছটি বিক্রি হচ্ছে 300 টাকা, পাবদা 200 টাকা, এবং রুই, কাতলা, মৃগেল এগুলো কিন্তু 150 থেকে 300 টাকার মধ্যে বড় বড় বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে আজকে যে দেশি মাছ, সেই মাছের বাজারটা একেবারে কম এখানে যাচ্ছে। আর এই মাছগুলো যে যমুনা, তারপর চলন বিল সহ আশপাশ যে ডোবা খালা যেগুলো আছে, সেগুলো থেকে মাছ এখন পানি কমে যাওয়ার জন্য মাছগুলো বেশি ধরা পড়ছে এবং মাছগুলো এই বাজারে আসছে। এবং এখানে যে আড়তদাররা যেটা বলছে যে করোনার পরে এটাই সবচেয়ে বেশি মাছের আমদানি, অর্থাৎ সরবরাহটা এখানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এবং মাছের সরবরাহটা বেশি হওয়ার কারণে কিন্তু মাছের দামটা কিন্তু কমতে শুরু করেছে। এখানে যারা পাইকারি ক্রেতারা আছেন বিভিন্ন স্থান থেকে এখানে আসছেন, এবং এখানে যে পাইকারি ক্রেতারা যেটা আসছেন, তারা বিভিন্ন স্থানে এই মাছগুলো কিনে বিক্রি করেন, এবং তারা যেটা বলছেন যে এই মাছগুলো কিনে এবারে তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা তাদের লাভও বেশ ভালো থাকছে। এবং যেখানে যারা জেলেরা যারা আসছেন, তারা বলছেন যে মাছ বেশি হওয়ার কারণে তারা এখানে মাছের কম দাম হলেও তারা কিন্তু বেশ ভালোভাবে এখানে মাছ তারা কিনতে পারছেন এবং মাছ বিক্রি করতে পারছেন, এতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে আজকে যে পুঁটি মাছ এখন দেখছেন, সে পুঁটি মাছটা কিন্তু 80 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এছাড়া যে ট্যাংরা, পুঁটি, যেগুলো ছোটো ছোটো মাছগুলো রয়েছে, এখানে 150-200 মধ্যে কিন্তু মাছগুলো বিক্রি হচ্ছে। আর এখানে যে বড় যে মাছগুলো, বোয়াল, আড়, জেলার যমুনার মাছগুলো, সেই মাছগুলো এখানে বেশ ধরা পড়ছে, এবং তারা এখানে মাছগুলো বিক্রিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা এখানে মাছ বিক্রি করছেন। আর এই মাছগুলো যেন জীবিত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পন্থা অবলম্বন এখানে করা হয়, অর্থাৎ অক্সিজেনের দেওয়া হয়। মাছের যে ট্রাকগুলো রয়েছে, সে
ট্রাকগুলোতে অক্সিজেনের ব্যবস্থা করা আছে যেন দূর দূরান্ত থেকে মাছগুলো এখানে আনাও যায় এবং তারা নিয়ে যেতে পারে। এভাবে তারা একটা অক্সিজেনের ব্যবস্থা করেছেন যাতে করে মাছগুলো কেনা বেচা এবং জীবিত থাকার ব্যাপারে একটা ভালো টাটকা মাছ যেন পাওয়া যায় সেই ব্যাপারে তারা অক্সিজেনের এখানে ব্যবস্থা করেছেন। এবং আড়তদাররা যেটা বলছেন যে এখানে যে যোগাযোগ ব্যবস্থাগুলো, এই যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে মাছ আসতে পারছে এবং মাছগুলো বিক্রি করতে পারছে। মানে সহজ উপায়ে মাছ কেনা এবং বিক্রি করার একটা ভালো এই আড়তটা বলা যেতে পারে। আর এই যমুনা করতা নদীর পাশে এই যে বাজারটা চাষি বাজার, এই চাষি বাজার কিন্তু দীর্ঘদিন ধরে এই মাছের আড়তটা চলে আসছে এবং এই আড়তে মাছ কেনা বেচার একটা ভালো একটা বিষয়, ভালো একটা স্থান এখানে রয়েছে যাতে করে মাছ কেনা এবং বিক্রি করার ব্যাপারে ক্রেতা বিক্রেতা উভয়ই একটা ভালো অবস্থানে থেকে মাছ কেনা বেচা করতে পারে। আর এখানে যে বিষয়টা আরও যেটি লক্ষ্য করা যায় সেটি হলো এখান থেকে দূর দূরান্ত থেকে মাছ এখান থেকে যায়, অর্থাৎ এখানে উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও কিন্তু এখান থেকে মাছ যায় এবং জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু এখান থেকে মাছগুলো সরবরাহ হয়ে থাকে। এবং এই চাষি বাজারে যে মাছগুলো আসে সে মাছগুলো সবগুলো টাটকা মাছ আসে এবং কোনো যেদিন ধরা হয় সেদিনই এই মাছগুলো আসে। আর এখানে যেটি আরেকটি যে কথাটা বলতে হয়, এখানে এই চাষি বাজারের পাশে আরেকটি বাজার রয়েছে, সেটা কিন্তু খুচরা বাজারে মাছ বিক্রি হয়ে থাকে। আর এই চাষি বাজার থেকে মাছ যে খুচরা বাজারে যায় সেখানে সামান্য বেশি দরে কিন্তু মাছটা বিক্রি করে থাকেন এবং ক্রেতা সাধারণ এবং যারা পাইকার এবং আড়তদার এখানে সবাই কিন্তু এবারে যে মাছের দরটি রয়েছে সেই দরে সন্তুষ্ট এবং তারা বেচা বিক্রি করতে পেরে এবং পাইকাররা কিনতে পেরে কিন্তু তারা সন্তুষ্ট বোধ করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া মাছের বাজার থেকে সর্বশেষ খবর। বগুড়া থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন মাজেদুর রহমান। নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বালুবাহী নৌযানের শ্রমিক ও মালিকরা। গতকাল দুপুরে কীর্তনখোলা নদীতে এই মানববন্ধন হয়। তারা বলেন, নৌপথে বালু নিয়ে চাঁদপুর জেলার মেঘনা নদীর হরিণা ফেরিঘাট ও আলুবাজার সংলগ্ন এলাকায় পৌঁছালেই স্পিডবোট যোগে বাল্ক হেডে হানা দেয় চাঁদাবাজরা। প্রতিটি বাল্ক হেড থেকে আদায় করা হয় 10,000 টাকা পর্যন্ত, আর না দিলে শ্রমিকদের মারধর করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন তারা। জয়পুরহাটে 380 কেজি ওজনের প্রাচীন পাল আমলের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। র্যাব 5 জানায়, গতকাল সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার দেওড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজা প্রথম মহিপাল আমলের কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা। উদ্ধার করা মূর্তিটি পাহাড়পুর জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। শরীয়তপুরের জাজিরা সেনানিবাসে RE-27 ব্যাটালিয়নের কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সকালে উৎসবমুখর পরিবেশে পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও 9 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল সাইফুল আবেদিন। এ সময় মেজর কাজী আলামিন অপুর নেতৃত্বে নবগঠিত 27 RE ব্যাটালিয়নের চৌকশদল কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি, ছত্রকান্দা এবং টুঙ্গিপাড়ার জোয়ারিয়ার বিলে ভরে ওঠা গোলাপি শাপলা গোপালগঞ্জকে দিয়েছে অপার সৌন্দর্য। এক একটা বিল যেন এই গোলাপের গালিচা হয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা, উপভোগ করেন প্রাকৃতিক এই অপার সৌন্দর্য। আর পর্যটকদের আকৃষ্ট করতে স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গোপালগঞ্জ যেন নতুন রূপে সেজেছে। গোলাপি শাপলায় ভরে গেছে জেলার বিলগুলো। দূর থেকে মনে হয় যেন গোলাপের গালিচা। প্রকৃতির এমন অপরূপ দৃশ্যে চোখ জুড়ে যায় সবার।
কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার ছোট বড় অন্তত 25টি বিলে শোভা পাচ্ছে গোলাপের শাপলা। এক ফসলি জমির এসব বিলে প্রতি বছর প্রাকৃতিকভাবেই জন্ম নেয় শাপলা। 1988 সালের বন্যার পর থেকে বিলগুলো নতুন রূপে সাজে। শুধু জেলাবাসী নন, বিমোহিত অন্য এলাকার সৌন্দর্য পিপাসু মানুষও। বিলের মাঝে রঙিন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। দেখার জন্য আসছি বরিশাল থেকে, এসে অনেক ভালোই লাগলো। প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর। আমি আমার আম্মুর সাথে এই শাপলালয় দেখতে আসছি, আমার খুব ভালো লাগছে। আমরা যারা এখানে নৌকার মাঝে আছি তারা প্রতিদিন দর্শনার্থীদের নিয়ে আমরা ঘুরে তাদেরকে আনন্দ উপভোগ করাই। অনেক দূর দূর থেকে আসে লোক, তাদের জন্য আমরা বাফা পিঠা বানাই, পাটিসাপটা বানাই। কান্দি ইউনিয়নের বিলগুলো গোলাপি শাপলায় ভরে রয়েছে। ভ্রমণ পিপাসুদের এখানে বেড়াতে আসার আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি। পর্যটকদের আহ্বান করব যে প্রকৃতির এই সৌন্দর্য এখানে এসে না উপভোগ করলে আসলে কিছুটা অতৃপ্ত হয়তো থেকে যাবে। আর জেলা প্রশাসক জানালেন, পর্যটকদের আকৃষ্ট করতে শাপলার বিলগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবেও রাস্তাঘাট, বিশেষ করে একটু ওয়াশ ব্লক তৈরি করা বা পর্যটকরা এসে যাতে একটু বিশ্রাম করতে পারেন, এরকম একটি ব্যবস্থা। আশা করছি যে অচিরে আমরা এই সমস্ত কাজগুলো শেষ করতে পারবো। 1100 একরের শাপলা ফুলের সবচেয়ে বড় বিল টুঙ্গিপাড়ার জোয়ারিয়া। বছরের 7 মাসই পানিতে ডুবে থাকা বিলটি 3 মাস গোলাপি শাপলার সৌন্দর্য ছড়ায়। সময় সংবাদ, গোপালগঞ্জ। ভোরের সময়ে আরও থাকছে, ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের রোমাঞ্চকর ম্যাচে জয় পেল না কোনো দল। ম্যানচেস্টার সিটি লিভারপুলের 1-1 গোলের ড্র। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে রোববার 18 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1474 জন। এই নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,20,238 জন হল। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,760 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 24,42,602 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,474 জন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা 4,20,238 জন। 24 ঘন্টায় মারা গেছেন 18 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,067 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,577 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,38,145 জন। দেশের বাইরের খবর, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ইতালিতে করোনা ভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। গত 24 ঘন্টায় প্রায় 40,000 সহ মাত্র 3 দিনই আক্রান্ত হয়েছে লক্ষাধিক। রাতের কারফিউ জারি কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারছে না বলে মনে করছেন স্থানীয়রা। রোম থেকে রিপোর্ট জুমানা মাহমুদের। ইতালিতে করোনা পরিস্থিতির আবারও অবনতি হচ্ছে। রাতে কারফিউ জারি সহ সরকারি বিধিনিষেধেও আটকানো যাচ্ছে না সংক্রমণ। গেল কদিন ধরেই প্রতিদিন প্রায় 40,000 মানুষ সংক্রমিত হচ্ছে। এতে ইতালির কোনো হাসপাতালেই আক্রান্ত ব্যক্তির ভর্তির সুযোগ থাকছে না। বহু করোনা রোগী হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে বসেই রয়েছেন চিকিৎসা পাওয়ার অপেক্ষায়। দেশটির বিভিন্ন প্রদেশে আবারও পূর্ণাঙ্গ লকডাউনের দাবি উঠেছে। ইতিমধ্যেই সন্ধ্যার পর রেস্টুরেন্ট আর পানশালা বন্ধ হয়ে যাচ্ছে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ চলমান রয়েছে। এ অবস্থায় ব্যবসায়ী সহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও হতাশা নেমে এসেছে। ইতালিতে করোনা ভাইরাসের আক্রান্ত ভয়াবহ। ইটালিয়ান গভর্নমেন্ট সহ সবাই দিশাহারা। এই অবস্থায় ইটালিতে ব্যবসায়ী এবং সকল প্রকার লোকেরা জানে না কিভাবে দিন যাপন করবে। খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি, সামনে কি হবে আমরা জানি না। অনেক ভয়াবহ পরিস্থিতিতে ইতালির দিন যাপন আমরা করছি। আসলে জানি না আগামীতে কি হবে। এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কতটুকু এগিয়ে যেতে পারবো। এদিকে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক থাকায় নাগরিকদের মধ্যে এই নির্দেশনাটি মেনে চলতে দেখা গেলেও সামাজিক দূরত্ব বজায় রাখার নজির দেখা যাচ্ছে না রাজধানী রোমে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসের ব্যবসায়ীরা। আটকে পড়া কর্মীরা কাতারে ফিরতে না পারায় সেখানকার প্রতিষ্ঠানগুলো চালাতে হিমশিম খাচ্ছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
করোনার কারণে দেশের ছুটিতে গিয়ে আটকা পড়েছেন 14,000-এরও বেশি কাতার প্রবাসী। এর মধ্যে কিছু সংখ্যক ফিরে আসতে পারলেও বাকিরা এখনও ফিরতে পারেননি। কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে কর্মীর সংখ্যা কম থাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় আটকে পড়া প্রবাসীদের ফিরতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। দীর্ঘদিন থেকে দেশে 8-10 মাস হয়ে গেছে অনেকের, আমাদের প্রায় 8-10 জন লোক আছে। তো এরা সবাই আসার জন্য যদি বিহিত ব্যবস্থা যদি হয় তাহলে আমরা অনেক খুশি হব আর কি। আমাদের 3টা দোকানে প্রায় 8-10 জন স্টাফ বাইরে আছে, বাংলাদেশে ওরা আটকা পড়ে আছে। সেজন্য আমি কাতার অ্যাম্বাসেডর সাহেব এবং আমাদের বাংলাদেশ সরকারকে বলবো যে তাদেরকে আনার জন্য যাতে দ্রুত ব্যবস্থা করে। আমার কোম্পানিতে 41 জন লোক দেশ থেকে আসতে পারছে না, ছুটিতে আটকা পড়ছে। এই বিষয়ে দূতাবাস যদি একটু অনেক হেল্প করতো। তবে দূতাবাস বলছে কিছু সংখ্যক কর্মীর রিটার্ন পারমিট পাওয়ার ব্যাপারে তারা এরই মধ্যে সহযোগিতা করেছেন। বাকিদেরও দ্রুত কাতারে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর। প্রতিনিয়তই আমাদের বাংলাদেশের বাইরে দূতাবাসের দ্বারস্থ হচ্ছে এবং আমরা সেটি অনুমোদনের জন্য সুপারিশ সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করছে। কাতার থেকে ছুটি কাটাতে দেশে গিয়ে আটকে পড়ার সংখ্যা দিন দিন বাড়ছেই। কাতার থেকে সহজেই দেশে যেতে পারলেও বাংলাদেশ থেকে ফেরার সময় কাতার সরকারের অনুমতিপত্র লাগে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি ও দূতাবাস। সময় সংবাদ, কাতার। করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নতুন নতুন বিনিয়োগ শুরু করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে রেস্তোরাঁ ব্যবসার প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়েছেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। করোনা পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন প্রায় 2 শতাধিক নতুন রেস্তোরাঁ চালু হয়েছে। কর্মসংস্থান ও লাভের বেশি সুযোগ থাকায় এই ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। মানুষের পকেটে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু ক্ষুধা আছে, ক্ষুধা থাকলে তো খেতে হবে। তো সেজন্য আমি উদ্যোগ নিলাম যে রেস্টুরেন্টটা ইজ বেটার। বাংলাদেশ দূতাবাস কনসুলেটের পক্ষ থেকেও রেস্তোরাঁ সহ ছোট ছোট বিনিয়োগে প্রবাসীদের আগ্রহী করে তোলা হচ্ছে। এরই মধ্যে যেসব রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে সেগুলোতে দূতাবাস বা কনসুলেট কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে। এখানে কমপক্ষে আমি 50 জন লোক আমার কাছে কাজ করে, আমি এখানে লোক ভিসা লাগাই লোকজন এখানে কাজ করতেছে। আমি মনে করি এই অঞ্চলে যে বাংলাদেশি যে একটা ইমেজ এবং বাংলাদেশের খাবারের যে গুণগত মান যে উন্নত হয়েছে তারই প্রতিফলন এই রেস্টুরেন্টের মধ্য দিয়ে হবে। প্রবাসী কমিউনিটির অভিমত, এই মুহূর্তে কর্মহীন প্রবাসীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে যেভাবে বিনিয়োগ করা হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতারও আবেদন জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। খেলার খবর, আবারও মিরপুরের হোম অফ ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস টেস্ট দেবেন তিনি। এদিকে ইয়ো টেস্ট নয়, বরং এবারও ক্রিকেটারদের পরীক্ষা হবে বিপ টেস্টে, জানিয়েছেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষারকান্তি হাওলাদার। যদিও প্রথম দিনে দেয়া 80 ক্রিকেটারের কারো ক্ষেত্রেই কোভিড টেস্ট বাধ্যতামূলক করেনি বোর্ড। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলছেন, দূরত্ব মেনেই বিপ টেস্ট করা হয় বলেই বাধ্যতামূলক করা হয়নি কোভিড পরীক্ষা। সংখ্যার হিসেবে 377 দিন মিরপুরের হোম অফ ক্রিকেটে পা পড়েনি টাইগারদের বিশ্ব সেরার। নিষেধাজ্ঞার খড়গ শেষে ফিরেছেন দেশেও, এবার অপেক্ষায় তৃষ্ণার্ত স্টেডিয়াম। শেষ হচ্ছে সে প্রতীক্ষাও। ফিটনেসের প্রমাণ দিতে শেরে বাংলায় ফিরছেন সাকিব আল হাসান। সময় সকাল 10টা। সাকিব ছাড়াও এদিন 4 স্লটে বিফ টেস্ট দেবেন 80 ক্রিকেটার। বাকি 33 জন অংশ নেবেন পরের দিন। প্রথমে ইয়ো টেস্টে ফিটনেসের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না তা। এইচপি এবং ন্যাশনাল টিমের যারা প্লেয়ার আছে তারা অনেকটাই এখন ভালো ছন্দে ফিরে এসছে। মোটামুটি একটা প্লেয়ারকে 6 সপ্তাহের মতো ট্রেনিং করলে মোটামুটি তারা একটা পর্যায়ে চলে আসে। তো যারা ন্যাশনাল টিমের এবং এইচপি প্লেয়ার যারা আছে তারা এখন মোটামুটি ভালো ফর্মেই আছে, ভালো অবস্থাতেই আছে। ন্যাশনাল লিগ এবং বিসিএল এইসব খেলার জন্য যারা ন্যাশনাল পর্যায়ে যারা প্লেয়ার ছিলেন তাদের ব্রিফ টেস্টটাই নেওয়া হয়েছে। আগামীকালকের টেস্টেও তাদেরকে এই টেস্টটাই রাখা হবে, বিকজ অফ নতুন একটা টেস্ট যাতে ইয়োটা আমরা ইন্ট্রোডিউস করছি না ওদের জন্য। কারণ হলো তারা ইউজ টু ব্রিফ টেস্টে, তো তারা এই টেস্টটা ব্রিফ টেস্টই দেবে। এরপরে হয়তো আমরা ইয়োটা ইন্ট্রোডিউস করব। তবে ক্রিকেটারদের ঘরে ফেরার দিনে আছে শঙ্কাও, কারণ করোনাকালে কারোর জন্যই যে বাধ্যতামূলক করা হয়নি কোভিড পরীক্ষা। প্রতি স্লটে 20 ক্রিকেটারের জন্য সময় বরাদ্দ মোটে 1 ঘন্টা।
এতে করে কোনো ক্রিকেটার কোভিড পজিটিভ থাকলে সংক্রমণ ছড়াতে পারেন অন্যদেরও। যদিও বিসিবির চিকিৎসকের দাবি ভিন্ন। তিনি বলছেন দূরত্ব মেনে বিপ টেস্ট করা হয় বলেই বাধ্যতামূলক করা হয়নি এই পরীক্ষা। বিকজ এটা তো ডিস্টেন্স থেকে করা, এটা তো একজন করে করবে, ডিস্টেন্স থেকে করবে, এটা তো ম্যান্ডেটরি না। ফিটনেস টেস্টিং এর জন্য কোভিড টেস্টে ম্যান্ডেটরি না। আমরা কোভিড টেস্টটা করবো যখন প্লেয়াররা যখন সেম সিচুয়েশনে যাবে। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের খেলোয়াড়দের ড্রাফট হবে 12ই নভেম্বর। চলতি মাসের তৃতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নেপালের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচকে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। করোনার কারণে সীমিত আকারে মুজিব শতবর্ষ উপলক্ষে বাফুফের এই আয়োজন, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। সুষ্ঠু আয়োজনের পাশাপাশি ফুটবলারদের কাছে জয় প্রত্যাশা করেছেন বাফুফে বস। তার মতে প্রত্যাশা অনুযায়ী বিশ্বমানের সুবিধা পাচ্ছেন ফুটবলাররা। তবে কোভিড পরিবর্তী স্বল্প সময়ের কারণে ফিটনেস নিয়ে কিছুটা চিন্তিত সালাউদ্দিন। মুজিববর্ষের বড় একটা অংশ গেছে করোনার পেটে। অন্যান্য সংস্থার মতো ক্রীড়াঙ্গনও প্রস্তুত ছিল বছরটি উদযাপনের, কিন্তু কোভিড পরিস্থিতির কারণে সম্ভব হয়নি কিছুই। পরিস্থিতি উন্নতি হওয়ায় ক্রিকেটের পর ফুটবলও মাঠে গড়াচ্ছে। তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জটা নিয়েছে বাফুফে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ, যা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যেখানে আয়োজনে মানা হবে সব আন্তর্জাতিক নিয়মকানুন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি অ্যারেঞ্জমেন্ট করেছে 13 এবং 17 তারিখে, এবং এই ম্যাচটা আমরা ডেডিকেট করতে চাই বঙ্গবন্ধুর 100 বছর কমপ্লিট হওয়াতে। আমরা কোভিড-19কে হার মানিয়ে আমরা মুজিববর্ষর 100 প্রোগ্রাম আমরা করবই। আয়োজনের সফলতায় সর্বোচ্চ চেষ্টা করছে বাফুফে, কিন্তু মাঠের পারফরমেন্সের উপর যে নির্ভর করছে সব উদযাপন। নেপালের বিপক্ষের ম্যাচে জামাল জীবনদের উপর কি প্রত্যাশা রাখছেন বাফুফে বস? কোনো ম্যাচ কোনো প্রেসিডেন্ট বা কোনো কমিটি জিতাতে পারবে না। জিততে হবে প্লেয়ারদের, খেলতে হবে প্লেয়ারদের। আমার মনে হয় এখন সবাই আসছে, ওদেরকে কি ফ্যাসিলিটিস দেওয়া হয় না দেওয়া হয় নিজের চোখে দেখেছেন। বিদেশি কোচ থেকে আরম্ভ করে সব কিছুই তাদেরকে দেওয়া হয়েছে, এবং এখন আমি মনে করি সবাই আসছে আবার বলার দ্য ফুটবলার মাস্ট প্লে। ফেডারেশনের কোনো যদি ত্রুটি থাকে, ভুল থাকে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে। ফিফার নিয়ম মেনে কিভাবে আয়োজন করছেন ম্যাচটি তার ব্যাখ্যা দিলেন কাজী নাবিল আহমেদ। পাশাপাশি টিকিট ব্রডকাস্ট নিউ জানিয়েছেন তিনি। আমাদের কিন্তু টেস্ট হয়ে গেছে 2 তারিখে, আমাদের খেলার আগে আবার টেস্ট হবে কিন্তু 10 এবং কিন্তু 14 তারিখে। ম্যাচ টিকিট মোট ছাড়া হবে প্রায় 8000 টিকিট ছাড়া হবে। 500 ভিআইপি এবং 100 টাকা রাখা আছে আমাদের এর জন্য। কোভিড পরিস্থিতিতে অনুশীলনের জন্য সময় কম পাওয়ায় ফিটনেস নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। তবে ফুটবলারদের কাছে ঘরের মাঠে সেরা পারফরমেন্স প্রত্যাশা ফেডারেশনের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় শুরু হয়েছে বাফুফের জেএফএ কাপ অনূর্ধ্ব-14 নারী ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল জয়ী হয়। করোনাকালের খরা কাটিয়ে দীর্ঘ 7 মাস পর শুরু হওয়া খেলা দেখতে স্টেডিয়ামে ঢল নামে মানুষের। নিয়মিত খেলার মাধ্যমে ভালো খেলোয়াড় হওয়ার স্বপ্ন নারী ফুটবলারদের। নওগাঁ থেকে এমআর রকির আরও একটি রিপোর্ট। রেফারির বাঁশির অপেক্ষায় লাল সবুজ জার্সি পরা দু দলের কিশোরী খেলোয়াড়ের দল। খেলা শুরুর সাথে সাথে প্রতিপক্ষের জালে বল জড়ানোর লড়াইয়ে মরিয়া খেলোয়াড়রা। নিজেদের দুর্গ ঠিক রেখে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ পাল্টা আক্রমণ। রোববার হেমন্তের বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে শুরু হয় জেএফএ কাপ অনূর্ধ্ব-14 নারী ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘ 7 মাস পর অনূর্ধ্ব-14 দলের কিশোরী খেলোয়াড়দের গোলপোস্টে বল ঠেলে দেওয়ার টান টান উত্তেজনার এই খেলা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। ছোট মেয়েরা খেলতেছে, আমাদের বোনেরা, আমরা দেখতেছি তারা ভালোই খেলতেছে। এভাবেই ডেভেলপ হবে, বাংলাদেশ সামনে আগে যাবে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে সুস্থ চেতনায় মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমাদের মাঠে এই গ্রামীণ খেলাগুলোর বেশি বেশি চর্চা করতে হবে। এই ফেসবুক টুইটারের যুগে যে বাচ্চারা যারা এই আসক্ত হয়ে যাচ্ছে, সেই আসক্ত বেরিয়ে আসার জন্য এই খেলাধুলাকে লালন করা দরকার। দীর্ঘদিন পর টুর্নামেন্টে খেলতে পেরে দারুণ খুশি কিশোরী খেলোয়াড়রা। খেলাধুলার মাধ্যমে বড় খেলোয়াড় হবার স্বপ্ন তাদের চোখে। অনেকদিন পর খেলতে পেরে আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। আমরা খেলতে পেরে এবং জিততে পেরে আমরা খুব আনন্দিত হয়েছি। আমার অনেক স্বপ্ন আছে অনেক বড় খেলোয়াড় হওয়ার। আমি চাই
খেলে অনেক বড় পর্যায়ে যেতে পারি। খেলাধুলায় নারীর সম্পৃক্ততা বাড়ানো এ আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা। এই খেলাকে আমরা নওগাঁতে নিয়ে এসে আমরা নওগাঁর ফুটবলে করোনা উত্তরে আমরা উজ্জীবিত করার চেষ্টা করছি। আর স্বাস্থ্য সচেতনতা মেনে খেলার নির্মল আনন্দ উপভোগের আহ্বান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার। করোনার মধ্যে আমরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই এই খেলাটি আমরা আয়োজন করছি। এর মাধ্যমে আবার কিন্তু দ্বার উন্মোচিত হচ্ছে। প্রথম দিন রাজশাহী জেলা 4-0 গোলে সিরাজগঞ্জকে এবং চাঁপাইনবাবগঞ্জ 2-0 গোলে বগুড়াকে পরাজিত করে। টুর্নামেন্টে 9টি জেলা দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা হবে 11ই নভেম্বর। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। রংপুর ওমেন্স প্রিমিয়ার ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে নগরীর ক্রিকেট গার্ডেনে অনুশীলন করছেন নারী ক্রিকেটাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। বাবু। খবির, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই রংপুর স্টেডিয়ামে এখানকার যে নারী ক্রিকেট একাডেমি আছে, এটি দেশের একমাত্র নারী ক্রিকেট একাডেমি রংপুর ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। সেই ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা অনুশীলন করছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এটি প্রায় প্রতিদিনের চিত্র এরকমই। বিশেষ করে করোনার যে সময়টা গেল, দীর্ঘ সময় গৃহবন্দী থাকার পর, তারা ঘরবন্দী থাকার পর এই সময়টা আবারও তারা মাঠে ফিরে আসছেন, তারা আবারও অনুশীলনে নেমেছেন। এবং এই খুদে খেলোয়াড়রা, এই ক্রিকেটাররা যারা আসলে অনেক বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন, সেই খেলোয়াড়রাই কিন্তু প্রতিদিন এই রংপুর স্টেডিয়ামের একটি কোণ আছে তাদের জন্য। এই কর্নারে তারা প্রতিদিনই প্রায় সকাল বিকেল সন্ধ্যার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এইরকম মেয়েরা তারা কিন্তু ক্রিকেটের যে অনুশীলন আছে সেই অনুশীলন করে। আর আপনাকে বলে রাখি যে এই রংপুর ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি এটি প্রতিষ্ঠিত হয়েছে মূলত 2019 সালের 26 অক্টোবর। এরপর থেকে মাত্র 30 জন খেলোয়াড় নিয়ে তারা যাত্রা শুরু করেছিল, কিন্তু এখন কিন্তু এখানকার যে আপনার অংশগ্রহণকারীর সংখ্যা 250 ছাড়িয়েছে আপনাকে বলতে পারি। ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে মেয়েরা বেশ অনেকটাই উৎসাহী হয়ে উঠছে, তারা খেলতে চায়, তারা খেলাধুলা শিখতে চায় এবং খেলার মাঠে নিজেদেরকে প্রমাণ করতে চায়। বিশেষ করে আপনার যে যারা জাতীয় নারী দলে খেলেন, ঠিক সালমা, এই অঞ্চলেরই আপনার পিঙ্কি আছে, সানজিদা ইসলাম, সুভানা মুস্তারি, তাদের মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে আসলে এই মেয়েরা। তারা চায় যে তারা অনুশীলন করে তারা মাঠে ফিরতে চায়, তারা ভালো ক্রিকেটার হতে চায় এবং দেশ বিদেশে যে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে দেশের হয়ে দেশের সুনাম বয়ে আনতে চায়। আপনাকে বলে রাখি যে এই ক্রিকেট একাডেমিটি আসলে যিনি প্রতিষ্ঠা করেছেন এই একাডেমির যিনি পরিচালক, তার নাম হচ্ছে আরিফা জাহান বিথি। তিনিও একজন খেলোয়াড়। আসলে তিনি দুর্ভাগ্যক্রমে খেলা থেকে ছিটকে পড়ার পর তিনি অনেকটা লড়াই করে, অনেকটা সংগ্রাম করে এবং নিজে ছিটকে পড়লেও আর যাতে কাউকে ছিটকে পড়তে না হয় খেলা থেকে, আরও অন্য মেয়েদেরকে আসলে অনুপ্রাণিত করবার জন্য, উৎসাহিত করবার জন্য এবং মেয়েদেরকে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াবার জন্য তিনি এই একাডেমিটি প্রতিষ্ঠা করেছেন। এটি একটি বিনা খরচে, বিনা পয়সায় তিনি এই একাডেমিটি পরিচালনা করছেন। মূলত আরিফা জাহান বিথি রংপুর নগরের নূরপুরের বাসিন্দা। তিনি ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার একটা মোহ ছিল, একটা আগ্রহ ছিল। এই বিথি মূলত একদম স্কুল পর্যায় থেকে ক্রিকেট খেলতেন। একটা সময় তিনি ক্রিকেটের প্রতি একেবারে ধ্যানে জ্ঞানে তার ক্রিকেট জড়িয়ে যায়। তারপর তিনি স্কুল পর্যায়ে, জেলা পর্যায়ে খেলেছেন, বিভিন্ন ক্লাবের হয়ে খেলাধুলা করেছেন। কিন্তু একটা সময় তার খেলোয়াড় জীবনের ইতি টানতে হয় আসলে ইনজুরির কারণে। তিনি একটি ইনজুরির কারণে আর আসলে খেলতে পারেননি। তো আসলে পরিবার থেকে মানে পারিবারিক যে অভাব, অনটন, সংকট, নানা দুঃসময়ে কোনো কিছুই আসলে
তাকে তার খেলাধুলায় কিন্তু সাজতে পারেনি, বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সব বাধা ডিঙ্গিয়ে আসলে আরিফা জাহান বিথি কিন্তু খেলেছেন এবং তার একটা স্বপ্ন ছিল যে তিনি একজন ভালো মানের খেলোয়াড় হয়ে গড়ে উঠবেন। কিন্তু সেই জায়গাটি যখন প্রতিবন্ধকতা তৈরি করে ইনজুরি, তখন তিনি স্বপ্ন দেখলেন যে নিজে খেলতে পারছেন না, নিজে খেলতে পারবেন না, কিন্তু তার প্রতিবেশী মেয়েরা যাতে উঠে আসতে পারে সেজন্য তিনি এই ক্রিকেট একাডেমিটি প্রতিষ্ঠা করেন এবং এই এক বছরে বিশেষ করে 2019 সালের 26 অক্টোবর থেকে এ পর্যন্ত তার একাডেমির যে অর্জন, যে মেয়েদেরকে তিনি আসলে মাঠে আনতে পারছেন, মেয়েদেরকে প্র্যাকটিসে নামাতে পেরেছেন এবং মেয়েদের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করতে পেরেছেন। মেয়েরা অনেকটা আগ্রহী হয়ে উঠেছে খেলাধুলার প্রতি, তারা খেলতে চায়, তারা অর্জন করতে চায়, তারা দেশের হয়ে আসলে আন্তর্জাতিক পর্যায়ে এই ক্রিকেটের মাঠে ব্যাটে বলে লড়াইটা অন্তত করতে চায়। আমরা একটু এই ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক আরিফা জাহান বিথি, তার সাথে কথা বলতে চাই যে আসলে বিথি আপা, আমরা একটু জানতে চাই যে গত এক বছরে আপনাদের আসলে এই একাডেমির অর্জনটা কি? আমার একাডেমি তো 2019 সালে 26 অক্টোবর স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পরপরই যেহেতু করোনা সৃষ্টি হয় মার্চ মাস থেকে, তার আগে তারা যেই প্র্যাকটিসটা করে সেই প্র্যাকটিসে তারা অনেক ভালো ইমপ্রুভ করে এবং তাদের সেকেন্ড ডিভিশনের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছিল, কিন্তু করোনার কারণে সব তো স্থগিত হয়ে যায়। এর মধ্যে আমরা জয়পুরহাটে খেলতে গেছিলাম, জয়পুরহাট টুর্নামেন্টে, সেখানে আমরা রানার্স আপ হই একদম নতুন টিম নিয়েই। আর গিয়ে তারপরে রংপুরে একটা টুর্নামেন্ট হয়, ইন্টার স্কুল টুর্নামেন্ট, সেখানেও আমার একাডেমি অংশগ্রহণ করে, সেখানে চ্যাম্পিয়ন হয়। এবং কিছুদিন আগে একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা প্রথম ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি টুর্নামেন্ট আয়োজন করা হয় রংপুরে। সেখানে গাইবান্ধা, দিনাজপুর, তারপর লালমনিরহাট আমার একাডেমি অংশগ্রহণ করে এবং আমার একাডেমি আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়। ধন্যবাদ বিথি আপা। কবির, আপনি শুনছিলেন যে এই ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির যিনি পরিচালক এবং প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিথি, তিনি বলছিলেন যে গত এক বছর ধরে তিনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আগামীতে আসলে তার স্বপ্ন রংপুরের মেয়েদেরকে আরও উপরে নিয়ে আসা, আরও উপরে তুলে ধরা এবং তিনি এর মধ্য দিয়েই আসলে মেয়েদেরকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল কবির এখন পর্যন্ত রংপুর স্টেডিয়াম থেকে দেশের একমাত্র নারী ক্রিকেট একাডেমি ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির অনুশীলনের সবশেষ খবর। হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন রংপুর থেকে। ফুটবলের উন্নয়নে কুষ্টিয়ার শিলাইদহে নীরবেই কাজ করে যাচ্ছে ব্যক্তি উদ্যোগে পরিচালিত ভোরের পাখি স্পোর্টিং একাডেমি। 2012 সালে যাত্রা শুরু করে ইতোমধ্যে সংস্থাটি দেশের বয়সভিত্তিক ফুটবল অঙ্গনে উপহার দিয়েছে বেশ কজন ফুটবলারকে। আর প্রশিক্ষণার্থীদের স্বপ্ন জাতীয় ফুটবলার হওয়া। বাবুল হোসেনের ছবি ও SM রাশেদের তথ্য নিয়ে রিপোর্ট। ফুটবলার হবার স্বপ্ন নিয়ে কুষ্টিয়ার শিলাইদহ ইউনিয়ন পরিষদ মাঠে আসে শিশু কিশোর ফুটবলাররা। হেমন্তের ভোরে শিশির ভেজা মাঠে প্রশিক্ষণ। করোনাকালে দীর্ঘদিন প্রশিক্ষণ বন্ধ ছিল, ফলে দ্রুত নিজেদের প্রস্তুত করতেই সাত সকালে মাঠে ওয়ার্ম আপ দিয়েই শুরু দৌড়, তারপর ফিটনেসের জন্য শারীরিক কসরত। খেলার দক্ষতা অর্জনের কৌশল আয়ত্তে কোচের তত্ত্বাবধানে চলে 2 ঘন্টার কঠোর অনুশীলন। প্রত্যন্ত এলাকা হওয়ায় করোনাকালেও বন্ধ থাকেনি অনুশীলন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে ভোরের পাখি স্পোর্টিং একাডেমির তত্ত্বাবধানে চলে ফুটবল প্রশিক্ষণ। সপ্তাহে 6 দিন 60 জন খুদে খেলোয়াড় নিয়মিত অনুশীলন করেন। তাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে খেলা। সেই দক্ষতা অর্জনেই চলছে প্রশিক্ষণ বলে জানালেন কোচ। আমাদের শারীরিক ফিট থাকার জন্য আমরা এই ভোরের পাখি স্পোর্টস একাডেমি থেকে রেগুলার প্র্যাকটিস করতেছি, যাতে আমরা সুস্থ এবং ফিট থাকতে পারি। আমরা প্রতিদিন এখানে প্র্যাকটিস করতেছি যাতে আমরা পরবর্তীতে ভালো কোনো জায়গাতে চান্স পেতে পারি এবং ভালোভাবে খেলতে পারি। ভবিষ্যতে বয়সভিত্তিক টুর্নামেন্ট 17, 16, 15 এখানে সব জায়গায় সুযোগ নিতে পারে। আমার একাডেমিতে যে সমস্ত খেলোয়াড় আছে এদের যে যোগ্যতা আছে, এরা বিভিন্ন সময় যদি এদেরকে প্রপার ইউটিলাইজ নার্চারিং করা যায় তাহলে বিভিন্ন বয়সভিত্তিক টিমে এদের খেলার যোগ্যতা আছে। বয়সভিত্তিক জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে নিরলসভাবে কাজ করছেন বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা। আমাদের মূল উদ্দেশ্য যে এখানে এই ছেলে মেয়েদের নিয়ে সুন্দর একটা পরিবেশে খেলাধুলা করা, যার মাধ্যমে এখানে বিভিন্ন অনূর্ধ্ব 12, 14, 18 বিভিন্ন বয়সভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে এরা,
জেলা জাতীয় পর্যায়ে। 2012 সালে প্রতিষ্ঠিত ভোরের পাখি স্পোর্টিং একাডেমিতে 76 জন শিশু কিশোর ফুটবল, হ্যান্ডবল, ভলিবল ও অ্যাথলেটিক্সে প্রশিক্ষণ নিচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে শিল্পী রত্না পারভিনের পরিবেশনা উপভোগ করছিলাম আমরা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব চলছেই, রাস্তায় রিপাবলিকানরাও সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন, হার মানার লক্ষণ নেই ট্রাম্পের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।